নিয়ে হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিও আপনি ভাষা যাই ব্যবহার করেন না কেন, অ্যাকচুয়ালি সত্যিকারের হোমিওপ্যাথি। আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট প্রদান করি, হোমিওপ্যাথিক নীতি অনুযায়ী চিকিৎসা করি। এই দাবিটা করতে গেলে সত্যিকারে যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে থাকতে হবে, আজকে তারই আলোচনা। অ্যাকচুয়ালি আজকের একটা আলোচনায় বা একদিনের টপিকের আলোচনায় সম্পূর্ণ ব্যাপার শিক্ষা গ্রহণ সম্ভব নয়, কারণ এটা আমরা সারা বছর এইটাই শিখব। একজন প্রকৃত হোমিওপ্যাথ হওয়া মানে হচ্ছে এই মূলনীতিগুলোর প্রয়োগ, তার অনুসরণ, এই ব্যাপারটাতে একদম সম্পূর্ণরূপে আত্মস্থ থাকা, সম্পূর্ণরূপে ব্যাপারটাকে আয়ত্ত করা। আমি একজন হোমিওপ্যাথ, আমি মানুষকে সত্যিকারের হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আরোগ্য করি। এই দাবিটা করতে গেলে আমাকে আসলে শিখতে হয় হোমিওপ্যাথির মূলনীতির প্রয়োগ এবং তার অনুসরণ। তো কাজে এটা শুধুমাত্র একটা ক্লাসের শিক্ষা নয়, এক বছরেরও শিক্ষা নয়, এটা সারা জীবনের শিক্ষা। আমরা রিফাইন্ড হই। দেখেন, যারা ক্লাসিক্যাল মিউজিক শিখে তারা কি করে আসলে? সারগাম তো শিখায় 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরে। তারপর সারা জীবন সেই সারগাম গুলারই রিফাইন করে, তারা আর কিচ্ছু করে না। সেইগুলারই ব্যবহার প্রথমে তাকে নিখুঁত করে, তারপরে তাকে অনুসরণ করে। এই ক্লাসিক্যাল মিউজিক, তাতে ক্লাসিক্যাল মিউজিক হয়। একইভাবে আমরা যখন হোমিওপ্যাথির সিম্পলি যে মূলনীতিগুলো আছে, আমরা সবাই তার নাম জানি, কিন্তু আজকের ক্লাস করাবো আমি, আপনারা দেখবেন যে আমরা মূলনীতি কতটুকু আত্মস্থ করতে পারছি। আজকের ক্লাসের পরে ততপক্ষে এইটুকু হবে যে আপনারা নিজেদের প্রশ্ন করে যাচাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু দূরে আছি হোমিওপ্যাথি থেকে, কতটুকু আমাকে আসতে হবে, কি করতে হবে। তাই হোক, কাজেই আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সাবজেক্টে প্রবেশ করছি উন্মুক্ত ক্লাস থেকে। আজকে হচ্ছে এই সাবজেক্টের, বলতে গেলে এর আগে 2টা প্রিলিমিনারি ক্লাস ছিল, আজকে প্রথম ক্লাস বলবো। তো আসলে মূলনীতির গুরুত্ব কোথায়, এর আগে একটু তাৎপর্যটা কি, মূলনীতি কেন প্রতি বছরই আমি এই ক্লাসটা সবার আগে রাখি, কেন? প্রথমে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, যদি পারেন আপনারা মেসেজের ওইখানে উত্তরটা দিতে পারেন। হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কি আসলে? এটা কি কোনো আর্ট, এটা কি ফিলোসফি, নাকি এটা বিজ্ঞান? জি, নজরুল ইসলাম বলেন। আচ্ছা, ওটা মানে ভুল করে হাত উঠছিল। যাই হোক, আপনারা কেউ চাইলে উত্তরটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে হোমিওপ্যাথি আসলে কি? হ্যাঁ, শামসুল দোহা ভাই বলেন। স্যার সায়েন্স, স্যার বিজ্ঞান। অ্যাবসলিউটলি রাইট। তাই বলে এখানে ফিলোসফি নাই তা না, প্রত্যেকটা বিজ্ঞানে ফিলোসফি আছে। এখানে কলা নাই মানে আর্ট নাই তাও না, এর প্রায়োগিক দিকটা পুরাটাই আর্ট। কিন্তু হোমিওপ্যাথি নিজে, হ্যাঁ, তিনের সমন্বয়, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু হোমিওপ্যাথি নিজের বেসিক অস্তিত্বে বিজ্ঞান, বেসিক অস্তিত্বে বিজ্ঞান। এটা সায়েন্স, এটা মেডিকেল সায়েন্স। এবং প্রত্যেকটা বিজ্ঞানের মূল জিনিসটা হচ্ছে কোনো নতুন কিছু না, আমাদের এই পৃথিবী মানে এই সৃষ্টির পরের থেকে যে প্রাকৃতিক নীতিগুলো আছে তাই। অ্যাকচুয়ালি আপনারা যদি দৃষ্টিকোণ থেকে দেখেন, যা কিছু ন্যাচারাল আছে তাই সুস্থতা, আর যা কিছু আনন্যাচারাল হচ্ছে তাই অসুস্থতা। আমাদের এই মহান বিশ্ব প্রকৃতি, বিশাল বিশ্ব প্রকৃতি, এখানে
একটা ইকোসিস্টেম আছে, আমরা মানুষ আছি, সেই ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত। আমরা যদি কোনো দুর্বিপাক দুর্ঘটনা ঘটাই, আমরা যদি ব্যালেন্স নষ্ট করি, প্রকৃতিতে তার প্রভাব পড়ে। প্রকৃতির কোনো একটা বিপর্যয় মানুষের উপরে প্রভাব ফেলায়, তার স্বাস্থ্যে প্রভাব ফেলায়, তার মেজাজে প্রভাব ফেলায়। অর্থাৎ আমরা এই সার্বজনীন বিশ্ব প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এই জগতের যে রুলস গুলো আছে, মাধ্যাকর্ষণ শক্তি আমার এটাই না ধরে রাখছে। অসমোসিস প্রক্রিয়া, আমার পানিগুলা, শরীরের পানিগুলা নিয়ন্ত্রিত হয়। এবং আমরা আমরা ঠিক এই ইকোসিস্টেম অনুযায়ী খাদ্য গ্রহণ করি, বর্জ্য পদার্থ নিঃসরণ করি, যা আবার রিসাইকেল হয়। এই যে সমস্ত কিছু, অর্থাৎ আমরা প্রকৃতি থেকে আলাদা কিছু নই। এবং আমাদের যতগুলা বিজ্ঞান আছে তা হচ্ছে এই প্রকৃতির নীতি অনুযায়ী আমার উপরে তা কিভাবে প্রযোজ্য তার বিজ্ঞান। মাধ্যাকর্ষণ শক্তি প্রকৃতির নীতি অনুযায়ী কিভাবে আমার উপরে প্রযোজ্য, তাই নিয়ে আজকে আমি রকেট যাত্রা করতেছি। আর্কিমিডিসের সূত্র প্রাকৃতিক নীতি অনুযায়ী আমাদের কাছে কিভাবে প্রযোজ্য, আমাদের সাথে প্রযোজ্য না হলে তা আসলে কোনো কার্যকরী বিজ্ঞান হয় না। ওরাও বিজ্ঞান, কিন্তু কার্যকরী বিজ্ঞান হয় না। তত্ত্বীয় বিজ্ঞান আছে, বহু রকমের থিওরি আছে। তো মানুষের সবচাইতে বেশি কার্যকরী এবং ঘনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, যেটা মানুষের অস্তিত্বকে রক্ষা করে, মানুষের জীবনকে রক্ষা করে, মানুষের জীবনকে, মানুষের সুস্বাস্থ্য, মানুষের স্বাভাবিকতা, মানুষের ন্যাচারালিটিকে বহাল রাখে, মানুষের সমন্বয়কে বহাল রাখে, সমস্ত কিছু নেচারের সাথে সমন্বয় পর্যন্ত এটা বহাল রাখে। তো এইটা হচ্ছে একটা বিজ্ঞান, মানুষের সাথে সবচাইতে ঘনিষ্ঠ বিজ্ঞান, মানুষের সবচাইতে অপরিহার্য বিজ্ঞান এই বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। যে টাইমে নিউটনের কোনো কিছু আবিষ্কার করে নাই, তখন মানুষ চিকিৎসা করতো, অস্ত্রোপচার করতো, মানে অপারেশন করতো। ওই টাইমে অপারেশন পর্যন্ত গেছিল। নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে নাই, তো তার আগে মানুষ অস্ত্রোপচার করা, শল্য চিকিৎসা শিখছে। তো কাজেই এই বিজ্ঞানকে, এটা যদি বিজ্ঞান হয় তাহলে এটার মূলনীতিতেও কিছু প্রাকৃতিক সার্বজনীন নীতি থাকবে, এটা অবধারিত যদি আমরা বিজ্ঞান বলি। আর যদি আমরা বিজ্ঞান বলে অস্বীকার করি, যা অন্যান্য আমাদের বৈরী পক্ষ করে, আমাদের বৈরী পক্ষ হোমিওপ্যাথিকে বিজ্ঞান বলে অস্বীকার করে, আমাদের মধ্যে যারা হোমিওপ্যাথির বিজ্ঞান বলে অস্বীকার করবেন তারা তাদের অন্তর্ভুক্ত। তো কাজেই যারা বিজ্ঞান বলে স্বীকার করবেন তাদের বলতে হবে যে এর মধ্যে কিছু মূলনীতি থাকবে, যে মূলনীতির ভিত্তিতে এটা পরিচালিত হবে। প্রাকৃতিক মূলনীতি, প্রাকৃতিক মূলনীতি, ওই মাধ্যাকর্ষণ শক্তির মতো অব্যর্থ সার্বজনীন কিছু মূলনীতি থাকবে। ডক্টর হ্যানিম্যান তার অর্গানন গ্রন্থে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে, হ্যাঁ ওখানে প্রায়োগিক কলা নিয়ে আলোচনা হয়েছে, ওইখানে ফিলোসফি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু মূলত তা একটা বিজ্ঞান গ্রন্থ ছিল যেখানে হোমিওপ্যাথির সেই সূত্রগুলা, সেই প্রাকৃতিক নীতিগুলারে তিনি উত্থাপন করলেন। আজকে আমরা সবাই সেই নীতিগুলা জানি। আমরা যদি খুব আমরা সবাই জানি যে সিমিলিয়া সিমিলিবাস কিউরিন্টার, সদৃশ্য মানে সদৃশ্য বিধান, এটার একটা মূলনীতি। আমরা জানি সূক্ষ্মতম মাত্রা, একক ঔষধ, ওইগুলা মূলনীতি। আমরা সবাই এগুলা মুখস্থ রাখছি, আমরা পরীক্ষা দিতেছি, আমরা পরীক্ষায় পাশ করতেছি, আমরা ডাক্তার হইতেছি এইগুলা পরীক্ষা দিয়ে। কিন্তু যদি আমি বলি যে একটা একটা করে দেখি তো আমি কতটুকু আমার কাছে ক্ল্যারিটি আছে আমার এই মূলনীতিগুলার বিষয়ে, সময়ের অভাবে আমি সবাই জিজ্ঞাসা করতে পারবো না। স্বাভাবিকভাবেই আমি আমারই জিজ্ঞাসা করবো, আপনারা নিজেদের কাছে উত্তরগুলা খুঁজবেন। প্রথম হোমিওপ্যাথির একদম একদম মৌলিক মূলনীতি একটা হচ্ছে সদৃশ বিধান। সদৃশ বিধান এটা কি মিন করে? সদৃশকে আরোগ্য করে। অর্থাৎ একটা সুস্থ দেহে আমি যদি একটা ওষুধের প্রুভিং করি, তাইলে যে লক্ষণগুলো উৎপাদিত হবে সেই লক্ষণযুক্ত রোগী দেহে উক্ত ওষুধের প্রয়োগে তা সম্পূর্ণরূপে আরোগ্য হবে, নির্মূলভাবে আরোগ্য হবে। ওকে, বেশ ভালো। এখন আমাকে বলেন যে
পৃথিবীতে এই যে যারা চিকিৎসা করতেছেন তারা জানেন, যারা চিকিৎসা করবেন ভবিষ্যতে তারা জানেন এই প্রশ্নের সম্মুখীন হবেন। পৃথিবীতে একটা ওষুধের যতগুলা লক্ষণ থাকে তার সাথে হুবহু কোন রোগীরই মিলবে না। একটা ওষুধের 1200-1400 লক্ষণ থাকে, একটা রোগী দেহে 1200-1400 লক্ষণ থাকে না। এইবার রোগীর দেহে যদি 20টা লক্ষণ থাকে, কোন ওষুধের সাথে এই 20টা লক্ষণই হুবহু একভাবে মিলবে না বেশিরভাগ ক্ষেত্রে। মূলত বিশেষ করে বর্তমান সময়ে এরা প্রায় বিরল ঘটনা। কোন লক্ষণগুলা সদৃশ হইলে আমি ধর্ম সদৃশ বিধান। অনেক সময় আমরা দেখবো যে একজন ডাক্তার মাত্র 2 থেকে 3টা লক্ষণের সাদৃশ্য পায় আর সমস্ত লক্ষণ রে ইগনোর করে ওই 2 থেকে 3টা লক্ষণের উপরে প্রেসক্রিপশন করছে, রোগীর সত্যিকারের আরোগ্য হয়েছে, প্রকৃত আরোগ্য হয়েছে, যে আরোগ্য আমরা সবসময় আকাঙ্ক্ষা করি। 1-2টা লক্ষণের উপরে ভিত্তি করে হয়তো আরো 5-7টা মিলছে। কেন হইল? তারা কি নীতিভঙ্গ করলেন? যদি তা না করে থাকেন তাইলে যেখানে আরেক জায়গায় আমার 20টা লক্ষণের মধ্যে 10টা লক্ষণ মিলছে, সেই ওষুধ না দিয়ে যে মাত্র 5টা লক্ষণ মিলছে বা 3টা লক্ষণ মিলছে, সেই ওষুধটা কেন প্রদান করা হইলো? সদৃশ্য বিধান তাহলে এখানে কিভাবে কাজ করলো? কেউ দিতে পারবেন আমার উত্তরটা? কেন কাজ করলো? কেন কেন বলতেছেন যে অর্থাৎ আমাদের যদি 100% সিমিলারিটি না থাকে, ধরলাম আমার 1000 কেসে একটা সিমিলারিটি, এরকম 100% সিমিলারিটি, যদিও স্বয়ং হ্যানিম্যান বলতেছেন যে একটা ত্রিভুজ যেমন আর একটা ত্রিভুজের উপরে সমানভাবে প্রতিস্থাপিত করা যায়, মানুষের রোগ লক্ষণ এইরকম হুবহু একভাবে হবে না, ওষুধের সাথে মানুষের একটু ডিফারেন্স থাকবে। এটা অর্গাননে বিতল গাছ বলতেছেন, আমরা সামনে অর্গানন করবো, সেখানে আমরা একদম ওই কথাগুলো দেখবো। আপাতত আমি প্রিলিমিনারি ভাবে আজকের আলোচনার জন্য বলতেছি। তো এই যে অল্প এই যে কয়েক কিছু মিলল না, তার মানে আমরা সিমিলি মাম যা বলি তা একটা হচ্ছে আদর্শ স্ট্যান্ডার্ড মাপকাঠি। পৃথিবীতে প্রত্যেকটা ওষুধে আসলে পার্শিয়াল সিমিলি মাম, প্রত্যেকটাই। এইবার কেন্ট কইতাছেন যে এই পার্শিয়াল সিমিলার ওষুধ দিয়ে রোগী আরোগ্য হয়, পার্শিয়াল ওষুধ দিয়ে রোগী উন্নত হয়, পার্শিয়াল ওষুধ দিয়ে কেস নষ্ট হয়, স্পয়েল হয়। এবার কোন পার্শিয়াল রে আমি কোন সিমিলিমা মানে সত্যিকারে হানিম্যানিয়ান সিমিলার ওষুধ, কোন পার্শিয়াল রে আমি কমু জাস্ট উন্নতি করবে, কোন পার্শিয়াল রে আমি কমু যে পার্শিয়াল দিয়ে প্যালিয়েট করা যায়, এটা জাস্ট প্যালিয়েশন করবে, কেন করবে, কোন পার্শিয়াল রে আমি বলুম যে কেস স্পয়েল করবে। এই যে সদৃশ বিধান করি, আমাদের কয়জন ডাক্তার এই প্রশ্নটার উত্তর সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন? যে টোটালিটি অফ সিমটমস এর ভিত্তিতে আমরা বলি যে আমরা সিমিলিমাম প্রেসক্রিপশন করি। টোটালিটি কি দিয়ে গঠিত হবে? টোটালিটি আমরা জানি একজন পেশেন্টের একবার মাথায় আঘাত পাইছে, 5টা লক্ষণ আছে, তারপর একবার কিছু ভ্যাকসিন নিছে, তার 2-1টা লক্ষণ উদ্ভব হয়েছিল, তারপর হয়তো ডেঙ্গু হয়েছিল, সেখানে 5-7টা লক্ষণ উদ্ভব হয়েছে, তারপরে হয়তো একটা শোক পাইছিল, তার 5-7টা লক্ষণ, জন্মের থেকে 2-1টা লক্ষণ, এবং সবগুলো একসাথে আছে একটা রোগীতে, একটা দুইটা করে সবগুলো আছে। আপনি কোনটুকুরে টোটালিটি বলবেন? এই যে জন্মের থেকে শুরু করে এই সবগুলার মধ্যে, রাইট, অ্যাবসলিউটলি। এই যে এতগুলা লক্ষণের সমাহার করছে, এই সবগুলারে যোগ করলে টোটালিটি হবে? আমি কি এই সবগুলা যোগ করে সদৃশ ওষুধ বের করবো? না স্যার। রাইট, অ্যাবসলিউটলি করবো না। আপনারা আগের ব্যাচের আপনারা অনেক কিছু জানেন, কিন্তু আজকে আমি একটা আলোচনা করতেছি একদম যারা নতুন জয়েন করছে তাদের জন্য মূলত, এবং আপনারাও অবশ্যই
নিজেদের প্রশ্ন করলেও খুঁজে পাবেন যে আমাদের কত ক্ল্যারিটির দরকার। জাস্ট এই সিমিলিমাম, এই সিমিলিমামের আইডিওলজি, এই সিমিলিমামের ধারণা, এই যে মূলনীতি, এটারে অনুসরণ করতে গেলে কয় হাজার প্রশ্নের ক্ল্যারিটি নিজের কাছে লাগে, এটা উপলব্ধি করবেন পুরানোরা। আর নতুন যারা আছেন তারা শুনেন, আজকে এই কথা তো আর আলোচনা হয় না। আমরা শুধু বইয়ে পড়ি, পরীক্ষার খাতায় লিখি, সব জায়গায় আলোচনা হইতেছে সিমিলিমাম প্রেসক্রিপশন করবো, কিন্তু এই প্রশ্নগুলোর ক্ল্যারিটি আপনার কাছে আছে কিনা? এর যৌক্তিক উত্তর আপনার কাছে থাকতে হবে। আপনি বলতেছেন বিজ্ঞানের অনুসরণ করবেন, আপনি বলতেছেন মূলনীতির অনুসরণ করবেন, সেইখানে আপনার কাছে এই মূলনীতি থাকতে হবে। এই যে মূলনীতি, পয়লা ধরা কইলাম সিমিলিমাম, তার ক্ল্যারিটি থাকতে হবে। তার ক্ল্যারিটি নাই, আপনি সিমিলিমাম চাইলেও, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার চাইলেও এই বিজ্ঞানের এই সূত্রকে আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি আন্তরিক থাকলেও পারবেন না, যদি না আপনার কাছে এই প্রশ্নগুলার ক্ল্যারিটি থাকে। আরো প্রশ্ন আছে, আমরা আরো প্রসঙ্গ নিয়ে আলাপ করবো বলে। রাইট, অ্যাবসলিউটলি। এই ক্ল্যারিটি না থাকলে হবে না। এবং আরো গভীর ভাবে যদি বুঝতে চাই কেন সদৃশ বিধান কাজ করবে, তারও ক্ল্যারিটি আপনার থাকা উচিত। কেন সদৃশ বিধান, কিভাবে সদৃশ বিধান কাজ করে, প্রকৃতির এই নীতিটা কিভাবে কার্যকরী হয়, এই ক্ল্যারিটিটাও আপনার কাছে। দ্বিতীয়ত, আরেকটা মূলনীতি ইন্ডিভিজুয়ালাইজেশন, ব্যক্তি স্বাতন্ত্র। আমি এটারে সিমিলিমামের পরে আমি এই জিনিসটারে গুরুত্ব দিই। আরেকটা আছে ভাইটালিস্টিক অ্যাপ্রোচ, একই সমান গুরুত্বপূর্ণ। আসলে এগুলো কম বেশি করা যায় না, যারা বলতেছিলাম আমি। ইন্ডিভিজুয়ালাইজেশন কি? বাংলা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অস্তিত্বের, মানে আলাদা আলাদা অস্তিত্ব হিসাবে চিহ্নিত করা, স্বতন্ত্র অস্তিত্ব হিসাবে চিহ্নিত করা তাদের নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে। এটা একটা পৃথিবীর সার্বজনীন রুলস, এতটাই কড়া মাত্রার সার্বজনীন রুলস, দুইটা বালির কণা পর্যন্ত এক হয় না। এই ট্রিলিয়ন ট্রিলিয়ন বালির কণার মধ্যে এটা এতটাই শক্তিশালী রুলস, দুইটা লবণের দানা পর্যন্ত এক হয় না। এই লক্ষ লক্ষ মানুষ আমরা, কোটি কোটি মানুষ আমরা, বর্তমান সময় হয়তো হাজার কোটি মানুষ পৃথিবীতে, এই আমাদের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, শুধু ফেস, শুধু মুখ, এইটুকুতে মিল নাই। ব্যক্তি স্বাতন্ত্র ইউনিভার্সাল একটা রুলস। এই যে পার্থক্য, আমাদের ওষুধগুলাতেই স্বাতন্ত্র থাকে, আমাদের মানুষগুলাতেই স্বাতন্ত্র থাকে, এবং প্রত্যেকের পুরা সিস্টেমের মধ্যে স্বাতন্ত্র থাকে। সিস্টেমের মধ্যে এই স্বাতন্ত্র শুধু চেহারায় না, আকার আকৃতিতে, গায়ের রঙে না। যখন আমরা মেডিকেলে চিন্তা ভাবনা করবো, তখন আমাদের চিন্তা করতে হয় ব্যক্তির অস্তিত্বকে নিয়ে। তার অস্তিত্ব কি নিয়ে? তার অস্তিত্ব তার মনকে নিয়ে, তার আবেগকে নিয়ে, তার শরীরকে নিয়ে, তার বহিঃপ্রকাশকে নিয়ে, সমস্ত প্রকারের বহিঃপ্রকাশকে নিয়ে। এই সমস্ত দিক দিয়ে একজন ব্যক্তি স্বতন্ত্র। সেখানে আমরা এই স্বতন্ত্রতার মধ্যে থেকে কি খুঁজে বের করব, কি দিয়ে আমরা স্বতন্ত্রতা গঠিত করব? মূলনীতি তো অনুসরণ করতে চাচ্ছি, কিন্তু এই অনুসরণ করতে গেলে এই প্রশ্নটার উত্তর আমার জানতে হবে। ওষুধের স্বতন্ত্রতা কিভাবে গঠিত হচ্ছে? কোন জিনিসটা একটা ওষুধকে স্বতন্ত্র করতেছে? এই আপনারা যখন মেডিকেল করতে যাবেন, দেখবেন সব ওষুধের সব লক্ষণই আছে অ্যাকচুয়ালি, প্রায়। আপনার ওই মাথা ব্যথা, পেট ব্যথা, আপনারা যদি মেডিকেল করেন, যারা নতুন নতুন মেডিকেল পড়ে, তাদের কাছে এই প্রশ্নটাই আসে যে সব ওষুধের সব লক্ষণই আছে, আমি এখানে কি করবো? সব তো একরকম লাগে। এই অভিযোগ করে নাই আমার মনে হয় হোমিওপ্যাথি জগতে, ওই হ্যানিম্যান ছাড়া আর কেউ নাই।
প্রশ্ন জাগে যে সব ওষুধের সব লক্ষণই আছে, এখানে আমরা কি দিয়ে স্বতন্ত্র করব? কেন একটা ওষুধ আরেকটা ওষুধ থেকে স্বতন্ত্র হবে? সমস্ত লক্ষণ একই রকম থাকা সত্ত্বেও কি দিয়ে হবে? একজন ব্যক্তিতে কি দিয়ে স্বতন্ত্র হবে? কোন জিনিসটা আমরা মাপকাঠি হিসাবে নির্ধারণ করব, কোন জিনিসটাকে মাপকাঠি হিসাবে নির্ধারণ করব না? কোন জিনিসগুলোর কোন লক্ষণগুলোর ভিত্তিতে আমি একটা ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে পার্থক্য মানে আলাদা করব? এইবার আমরা দাবি করতেছি ইন্ডিভিজুয়ালাইজেশন, কিন্তু আমার কাছে এই প্রশ্নের উত্তরগুলা, হ্যাঁ হ্যাঁ, যেটা পড়বে ওইটাই মনে হবে আমাদের দিকে দিকে লিখছে, ঠিকই বলছে। তো এই এই স্বতন্ত্রতা, ইন্ডিভিজুয়ালাইজেশন, কেউ যদি প্রকৃত হোমিওপ্যাথি করতে চায় তাহলে যে গুরুত্ব দিয়ে তাকে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টারের অনুসরণ করতে হবে, ঠিক প্রায় একই গুরুত্ব দিয়েই তাকে ইন্ডিভিজুয়ালাইজেশনকে অনুসরণ করতে হবে। কিন্তু এই ইন্ডিভিজুয়ালাইজেশন প্রক্রিয়া একটা শিক্ষার বিষয়। ইন্ডিভিজুয়ালাইজেশন প্রক্রিয়া একটা বিরাট গভীরতম শিক্ষার বিষয়, চিন্তার বিষয়। কয় জায়গায় এই আলোচনাটা আছে, কতটুকু ক্ল্যারিটি আপনার মধ্যে আছে? আজকে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব না, আজকে আমি প্রশ্ন উত্থাপন করতেছি। আজকে আপনারা বিবেচনা করবেন যে আপনাদের অ্যাকচুয়ালি এগুলো আপনাদের ক্ল্যারিটির মধ্যে আছে কিনা। আপনি নিশ্চিত ভাবে জানেন যে আপনার প্রশ্নটির উত্তর সত্য, আপনি জানেন সঠিক, আপনি দেখছেন আপনি সঠিক। যদি এগুলা ক্ল্যারিটিতে থাকে আপনার পক্ষে অনুসরণ করা সম্ভব। আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ অলরেডি হয়ে গেছেন, আপনি শুধু প্র্যাকটিস করবেন, রোগী ভালো হবো আর বিশ্ব বিস্মিত হবো। আর যদি এই ক্ল্যারিটি না থাকে আপনি প্রয়োগ করতে পারবেন না। আরেকটা মূলনীতি যেটা বেশি অনেক সময় বইপত্রে লেখে না, এটা হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল কারণে লেখে না, এটা হচ্ছে ভাইটালিস্টিক অ্যাপ্রোচ। হোমিওপ্যাথির ভাইটালিস্টিক, এটা হোমিওপ্যাথির একটা মূলনীতি। হ্যানিম্যানের কাছে দুইটা অপশন ছিল, যে হোমিওপ্যাথিরে তিনি কি ধরনের অ্যাপ্রোচে দাঁড় করাবেন। আমার জীবাণুতত্ত্ব বইতে এটা ডকুমেন্ট সহ আমি আলোচনা করছি, মানে প্রমাণ সহ। কাজে এখানে প্রমাণ টানাটানি করবো না, আমি একটা সামারি দেবো। এখানে এত সময়ও নাই, বসলে যেন কেমনি করে সময় চলে যায়, 9:06 অলরেডি হয়ে গেছে, অত সময় নাই। কাজে তো দুইটা অপশন ছিল। একটা হচ্ছে তখন যে বস্তুবাদিতার উত্থানটা হয়েছিল, সেই বস্তুবাদী চিন্তাধারায় তখন চলতেছে বস্তুবাদিতার জয় জয়কার। অলরেডি যে মাইক্রোস্কোপ আবিষ্কৃত হয়েছে, হানিম্যানের কাছে পৌঁছায় নাই, কিন্তু তার আগে লিউয়েনহুক বহু আগেই আবিষ্কার করছে এবং তা বেশি খানিকটা উন্নত হয়েছে। জীবাণুর কথাটা যথেষ্ট পরিমাণ ছড়ায় আছে বিশ্বব্যাপী। এবং ডক্টর হ্যানিম্যান তার পঞ্চম অর্গাননের পঞ্চম সংস্করণে সর্বপ্রথম জীবনী শক্তির কথা বললেন, কিন্তু তার আগেই ক্রনিক ডিজিজ গ্রন্থে তিনি অ্যাকচুয়ালি জীবনী শক্তির কথা উল্লেখ করছিলেন তার আগেই। এটা মিন করে যে তিনি জীবনী শক্তি তত্ত্ব, এই যে আমাদের যে জীবনী শক্তি আছে একটা, আমাদের যে ডিফেন্স মেকানিজম, আমাদের মধ্যে যে একটা শক্তি আছে, বিশেষ শক্তি যা আমাদের পরিচালনা করে, আমরা যাকে ভাইটাল ফোর্স বা ভাইটাল প্রিন্সিপাল বলি, এটার অস্তিত্বের ধারণা পঞ্চম সংস্করণে প্রকাশ করার বহু আগে থেকে হ্যানিম্যানের মধ্যে ছিল। দুইটা জিনিসই তিনি জানতেন জীবাণুর অস্তিত্ব, জীবাণু তত্ত্ব, তিনি জানতেন ভাইটাল ফোর্সের তত্ত্ব, ভাইটাল ফোর্সের অস্তিত্ব। অর্গাননে পঞ্চম সংস্করণে তিনি সিদ্ধান্ত, ওই সময় তার দুইটা চিন্তাই মাথায় ছিল। পঞ্চম সংস্করণে তিনি যখন জীবনী শক্তি তত্ত্বটা ঘোষণা দিলেন, সাথে সাথে এইটা অবধারিত হইল যারা হোমিওপ্যাথি করবার চায়, সত্যিকারের হোমিওপ্যাথি, প্রকৃত হোমিওপ্যাথি, তাদের জন্য অবধারিত হয়ে গেল
এই ভাইটালিস্টিক অ্যাপ্রোচ অর্থাৎ ভাইটাল ফোর্সের ভিত্তিতে আমাদের সমস্ত কার্যক্রমকে ব্যাখ্যা করা, আমাদের ওষুধের কার্যক্রম, আমাদের শরীর পরিচালনা নীতি, আমাদের শরীরের ডিফেন্স মেকানিজম নীতি, আমাদের ইমিউনিটি পরিচালনা কিভাবে হচ্ছে তার নীতি, আমাদের রোগের সৃষ্টি, আমাদের রোগের নিরসন ওষুধের মাধ্যমে, আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থতা, আমাদের এই সমস্ত কিছু চিন্তা করতে হবে ভাইটাল ফোর্সকে কেন্দ্র করে, যে আমাদের সুস্থ রাখতেছে, মানে পরিচালনা করতেছে, আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতেছে। এটা হানিম্যান বহু চিন্তার পর নির্ধারণ করলেন। এই যদি পক্ষে যুক্তি দিতে যাই, বিজ্ঞান পর্যন্ত আছে, যেগুলো আমার বৈজ্ঞানিক ভিত্তি বইটিতে আমি প্রকাশ করছি। একটা জর্জ বিটল কাজ এটার বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করছেন, যা আমি আমার বইতে তুলে ধরছি আমাদের নিজেদের ভাষায়, আপনারা জানেন। তো এই ভাইটালিস্টিক অ্যাপ্রোচ ওই সময় ফাইনাল হইল। আমাদের মধ্যে সেক্টের অভাব নাই। এইবার যারা বস্তুবাদী চিন্তা করবেন, যারা ভাইটাল ফোর্সকে অস্বীকার করবেন, এরকমের সেক্ট আমাদের আছে, প্রচুর আছে, যারা জীবাণু তত্ত্বের বিশাল অনুসারী, এরকম সেক্ট আমাদের মধ্যে। কিন্তু আমার কথা হচ্ছে যে হোমিওপ্যাথির মূলনীতি হবে অর্থাৎ আপনি যা কিছু চিন্তা করবেন ভাইটাল ফোর্সের কার্যক্রমের নীতি অনুযায়ী, তার পরিচালনা নীতির ভিত্তিতে, তার কার্যকারিতা নীতির ভিত্তিতে, তাহলে এই ভাইটাল ফোর্সের কার্যকারিতা নীতি কি, তার কর্ম পদ্ধতি কি, একজন রোগীতে আমি কিভাবে ভাইটাল, ওই দিনও আমাদের যে সেমিনার হইলো, ওই যে কয়েকদিন আগে ওয়েবিনার হইল, ওইখানে মহেশ মালাপ্পা একটা সুন্দর কেস, এবার চমৎকার দুর্দান্ত একটা কেস প্রেজেন্টেশন করছে, এবং তার এক্সপ্লেনেশন চমৎকার হয়েছে। সেখানে তিনি কথাটা কইছেন, যদিও আমি আমার আগের ক্লাসগুলোতে এই কথাটা আমি আগেও কইছি, যে লক্ষণ হচ্ছে, এই যে লক্ষণগুলো প্রকাশিত হয়, আমাদের টার্গেট লক্ষণ না। শুনতে আজব শোনাবো, রাইট? অ্যাবসলিউটলি। লক্ষণ আমাদের সর্বোচ্চ বিবেচ্য বিষয়। আমরা একটা কেস টেকিং এর লক্ষণই নিব, সমস্ত কিছুতে লক্ষণই বিবেচনা করবো, এটা হলো সর্বোচ্চ বিবেচ্য বিষয়, কিন্তু টার্গেট লক্ষণ না। এই লক্ষণের মাধ্যমে আমার রোগীর ভাইটাল ফোর্সে পৌঁছাইতে হবে, তার অবস্থা, তার পরিস্থিতি, তার বিশৃঙ্খলা, তার কতটুকু ব্যাহত হওয়ার পরে তার রূপ কি, কোথায় কোথায় তার প্রতিবন্ধকতা, এই বিষয়গুলো আমার চোখে দেখতে হবে। একজন হোমিওপ্যাথ যতক্ষণ পর্যন্ত এই ইনসাইটটাতে সমৃদ্ধ না হবেন, ততক্ষণ মুশকিল, চিকিৎসা করা মুশকিল, বারবার ভুল হইতে থাকবো, বারবার। এবং এটাকে সমৃদ্ধ, আর যদি বলি ভাইটাল ফোর্সের এই তত্ত্বগুলা বোঝার জন্য বলতে বাধ্য যে আরো কিছু তত্ত্ব, যেগুলারে একদম হয়তো অদূর ভবিষ্যতে এগুলা মূলনীতি হিসেবেই প্রতিষ্ঠিত হবো, যেমন লেভেল অফ হেলথ। এই ভাইটাল ফোর্সের পরিমাপের যন্ত্র লেভেল অফ হেলথ, বুঝতে হবে যেটা আমরা করলাম কয়েকদিন আগে। তো এই যাই হোক, মুদ্রা কথাটি হচ্ছে এই ভাইটাল ফোর্স, ভাইটালিস্টিক অ্যাপ্রোচ। এই ভাইটালিস্টিক অ্যাপ্রোচ হোমিওপ্যাথির মূলনীতির একটা, যে এটা বাদ দিবেন, বাদ দেওয়া পাবলিক মেলা আছে, এইরকম সেক্ট মেলা আছে, তারা আর যাই করে থাকেন না কেন, হ্যানিম্যানের হোমিওপ্যাথি করেন না। ওই যে ক্লাসিক্যাল বলেন, বিশুদ্ধ বলেন, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি বলেন, তেমন তাই বলেন। এইবার আপনি একজন চিকিৎসক, আপনার দৃষ্টি শক্তি, আপনার ইনসাইট ওই পর্যন্ত পৌঁছাইতে হবে, ওই পরিমাণ ক্ল্যারিটি আপনার মধ্যে থাকতে হবে যে আমি রোগীর জীবনী শক্তি অবলোকন করতে পারি, লক্ষণ এবং চিহ্নের সেতু দিয়ে পৌঁছায়। লক্ষণ এবং চিহ্নের মাধ্যমে আমি রোগীর জীবনী শক্তি অবলোকন করতে পারি। তো এবার জীবনী শক্তি কি, কিভাবে কাজ করে, তার কর্ম পদ্ধতি কি, পরিমাপের পদ্ধতি কি, বিভিন্ন ধরনের জীবনী শক্তিতে কিভাবে ডিসিশন হবে, কিভাবে পোটেন্সি সিলেকশন হবে,
ওষুধ দেওয়ার পরে আমি প্রতিক্রিয়া কি আশা করতে পারি? এই যে হাজারো রকমের প্রশ্ন, তার ক্ল্যারিটি থাকবে আপনার কাছে আপনি যদি ভাইটালিস্টিক অ্যাপ্রোচের অনুসারী হন। আপনি যদি এই মূলনীতি, এই বিজ্ঞানটাকে মানতে চান, এটা বিজ্ঞান। ভাইটাল ফোর্স এক সময় ফিলোসফি ছিল, কিন্তু জর্জ বিটলকাস তা বিজ্ঞান বলে দেখাইছেন, যথাযথ বিজ্ঞান বলে দেখাইছেন। কাজেই এখন আর এটা শুধু ফিলোসফি না। ফিলোসফি অবশ্যই, প্রত্যেকটা বিজ্ঞানের পিছনে ফিলোসফি থাকে, ফিলোসফি অবশ্য, কিন্তু এখন এটা বিজ্ঞান। তো এই ভাইটালিস্টিক অ্যাপ্রোচ, দ্য সায়েন্স অফ ভাইটালিস্টিক অ্যাপ্রোচ যদি আপনি অনুসরণ করতে চান, এই সূত্র যদি অনুসরণ করতে চান, এই ক্ল্যারিটি গুলো কতটুকু আছে আপনাদের কাছে? আরেকটা মূলনীতি হচ্ছে, যেগুলা বইপত্রে খুব বেশি লেখা হয় না, তা হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ। সময়ের অভাবে আমি একটু দ্রুত করতেছি, কারণ একটু পরে, তারপর আমি খুব দ্রুত বলুন আপনাদের 20 পর্যন্ত 5-7 মিনিট পরে, তারপরে আমি আবার আপনাদের কথা বলার একটু মানে প্রশ্ন করার একটা সুযোগ দিব। তো এরপর আসে হলিস্টিক অ্যাপ্রোচ, যারাও আপনারা বইপত্রে পাবেন না, আমি যারা হোমিওপ্যাথির একদম বেসিক মূলনীতির একটা মনে করি, যদিও এটা ফিলোসফিক্যাল, এটা ফিলোসফিক আইডিওলজি, যদিও যদিও না ঠিক। হলিস্টিক অ্যাপ্রোচে ফুল ফিলোসফিও বলা যায় না, ফুল সায়েন্সও বলা যায় না, এটা একটা বিশাল ব্যাপার। বরঞ্চ সায়েন্স ফিলোসফি সবকিছু এর মধ্যে। হলিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে, প্রথমে আজকে আমি যে কথা দেওয়া শুরু করছিলাম, যে আমি প্রকৃতি, আমি প্রকৃতির অংশ, প্রকৃতি আমার অংশ, আমরা সম্পূর্ণটা মিলে বিশ্বজগৎ, আমি বিশ্বজগতের একটা ইউনিট। কাজেই বিশ্বজগতের যা কিছু আছে তার সাথে আমার সম্পর্ক আছে। এই যে পারস্পরিক সিম্বায়োটিক রিলেশনশিপ, এই যে একটা আরেকটারে প্রভাবিত করা রিলেশনশিপ, আজকে যদি আমি অপ্রাকৃতিক জীবন যাপন করি, আমার পানি দূষিত হবে, বায়ু দূষিত হবে, মাটি দূষিত হবে, এবং সেই দূষিত বায়ু, দূষিত পানি, দূষিত মাটি, এইগুলো আবার আমারে দূষিত করবে। আমি দূষিত হবো, আমি আমার পারিপার্শ্বিকতাকে আরো বেশি দূষিত করব। আমার পারিপার্শ্বিকতা দূষিত হবে, আমি দূষিত হব আরো বেশি, যা হচ্ছে বর্তমানে সময় যা চলতে দেখতেছে। এই যে রাইট, অ্যাবসলিউটলি। তো এই যে ঘটনাটা, এই যে সমস্ত কিছুর সাথে আমার সম্পর্ক, সমস্ত প্রভাবকের সাথে আমার পারস্পরিক সম্পর্ক, এটা যেমন রোগের বেলায় সত্য, তেমনি একইভাবে সুস্থতার বেলায়ও সত্য। আমরা যখন হোমিওপ্যাথিক্যালি একজন ব্যক্তিকে চিন্তা করি, আমরা তার মনকে চিন্তা করি, সেই মনের উপর যার যার প্রভাব পড়ে, কার প্রভাব পড়ে? রাষ্ট্রের প্রভাব পড়ে, রাজনীতির প্রভাব পড়ে, সংস্কৃতির প্রভাব পড়ে, দর্শনের প্রভাব পড়ে, শিক্ষার প্রভাব পড়ে, পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব পড়ে, সামাজিক সৌজন্য, মানে সৌজন্যতার রীতি, শ্রেয়বোধ, মূল্যবোধ, সমস্ত কিছুর প্রভাব পড়ে। আমাদের আবেগের জায়গাটাতে হাজার হাজার প্রভাব, বিভিন্ন রকমের প্রভাব পড়ে, এবং আমাদের শরীরে, জাগতিক শরীরটাতে এমন কিছু নাই যার প্রভাব না পড়ে। এবং ইভেন কি বিজ্ঞানীরা এ পর্যন্ত গ্যালাকটিক স্তর পর্যন্ত মানুষের দেহের প্রভাব আবিষ্কার করতে সক্ষম হয়েছে। গ্যালাকটিক স্তর, অর্থাৎ এই যে সৌর কলঙ্ক হয়, তার সাথে মানুষের মেজাজ, দুর্ভিক্ষ, যুদ্ধ, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধরনের বড় ধরনের পরিবর্তনের সম্পর্ক গবেষণা করে বেরিয়েছে, সাইন্টিফিক গবেষণা করে বেরিয়েছে। ঠিক এইরকম আমাদের গ্যালাকটিক স্তরে আমাদের অবস্থান এবং বিভিন্ন অভিকর্ষ, মহাকর্ষ শক্তি বলয়ের মধ্যে আমাদের অবস্থানগুলা আমাদের বিভিন্ন ভাবে প্রভাবিত করে মানুষ যারা আমরা আছি। এটা পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সাইন্টিফিক গবেষণা। এবং বলা যায় আরো উচ্চ স্তরে মানুষের সম্পর্ক আছে। এটা গেল উপরের দিকে, গেলাম নিচের দিকে আসেন। বালুর কণা ও সেইখানে পানির পরিমাণ বেশি না কম, তা একটা মানুষকে প্রভাবিত করে। আমি যে মাটিতে হাঁটতেছি, সেখানে পানির পরিমাণ, আর্দ্রতা বেশি না কম। আমি যে বাতাসে নিঃশ্বাস নিতেছি, যে বাতাসের সাগরে আমরা সবাই ডুবে আছি,
সেখানে আর্দ্রতা, শীতলতা, উত্তাপ কম না বেশি আমি প্রভাবিত হই, আমার মেজাজ প্রভাবিত হয়, আমার ইমোশন প্রভাবিত হয়, আমার শরীর প্রভাবিত হয়। পূর্ণিমার রাত, এবার চোরের সংখ্যা বেড়ে যায়, আমেরিকাতে 3 গুণ পুলিশ মোতায়েন হয়। অমাবস্যার রাত, পূর্ণিমার রাত, অমাবস্যার রাত, 2 রাত্রেই অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এবং আবার অনেকের রোমান্টিসিজমও পারে। ওই যে কবি সাহিত্যিকরা কাগজ কলম নিয়ে বসে পড়ে, বাতের রোগীরা পাও ধরে বসে পড়ে, কিংবা হাত পাও ফুলা জায়গা, জোয়ার ওঠে শরীরে। তো এই যে ঘটনাগুলা ঘটতেছে, এমন কিছু নাই যা আমাদের প্রভাব বিস্তার করতেছে না, কারণ আমরা ওই যে আগেই বলছি যে আমরা একটা ইউনিট, যা বিশ্ব প্রকৃতির সাথে সমন্বিত। রোগের ব্যাপারে যেমন সমন্বিত, সুস্থতার ব্যাপারেও সেই রকম সমন্বিত। এই যে অ্যাপ্রোচ, এটাকে কয় হলিস্টিক অ্যাপ্রোচ। আমাদের চিন্তাধারার ভিত্তি এই হলিস্টিক অ্যাপ্রোচের ভিত্তিতেই হবে। এবং স্বাস্থ্যের যে সংজ্ঞা বিতল কাজ দিচ্ছেন সর্বশেষ, যারা আমাদের ক্ল্যারিটি আনছে স্বাস্থ্যের ব্যাপারে, তাই হলিস্টিক চিন্তাকেই পরিচ্ছন্ন করে। তো এই অ্যাপ্রোচটা যদি কারোর মধ্যে না থাকে, সে আর যে হোমিওপ্যাথি করুক, যেমন আপনার মধ্যে থাকলো না হলিস্টিক অ্যাপ্রোচ, আপনি মনে করলেন যে পরীক্ষা করে হেপাটাইটিস পাওয়া গেছে, এটারে ভালো করার এই সুস্থতা বলে। আচ্ছা, কালকে কি পাওয়া গেল? এই যে আমরা ওই যে লাস্ট যে ওয়েবিনার করলাম, ওইটার রেফারেন্স দিতেছি, অন্য বড় বড় রেফারেন্স বাদ, এটা তো আপডেট শুনছি, এটা রেফারেন্স দেওয়ার সুবিধাজনক। বুঝতেছে যে একজন রোগী সুস্থ হয়ে গেছে, আমরা সত্যিকারে হোমিওপ্যাথরা সুস্থ বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তার স্বাস্থ্যের উন্নত অবস্থানে নিয়ে যাইতে পারবো। ওই হানিম্যানের কথা। এবার আসেন আমাদের কিওরের সংজ্ঞার মধ্যে একদম শুরুতে 1 নাম্বার অ্যাফোরিজমে স্বাস্থ্যের পুনরুদ্ধার করা। আমরা যদি স্বাস্থ্যের পুনরুদ্ধার না করতে পারি, আমরা বলতে পারবো না যে আমরা সুস্থ। স্বাস্থ্যের পুনরুদ্ধার বলতে কি হেপাটাইটিস যাওয়া খালি? কখনোই নয়। একজন মানুষ হেপাটাইটিস ভালো হয়ে গেছে কিন্তু পাগল হয়ে গেছে, তাতে কি সুস্থ হয়েছে? কিংবা একজন মানুষ হেপাটাইটিস ভালো হয়েছে, সে প্রচন্ড ডিপ্রেশনে পড়ছে, সে কি সুস্থ হয়েছে? হয় নাই, সে আরো বেশি অসুস্থ হয়েছে। তাহলে আমার একজন মানুষ পাগল হয় নাই, কিছুই হয় নাই, কি হয়েছে? বন্দুক নিয়ে বাইরে 100 জন গুলি করে বাচ্চারা মেরে ফেলছে। আমেরিকাতে 2 দিন পর এই ঘটনা ঘটে, ক্রিমিনাল মেরে ফেলছে, সাইকোপ্যাথে পরিণত হয়েছে। বুদ্ধি সাংঘাতিক, ক্রিয়েটিভিটি সাংঘাতিক, সুস্থ হয়েছে? সুস্থ হয় নাই। একজন মানুষের এগুলো কিছুই হয় নাই, সে হাহাকারে বইরা রয়েছে, আমার জীবনের মূল্য কি, আমার জীবনের অর্থ কি, আমি দুনিয়াতে আইছি কেন, অবিরত বিলাপ করতেছে মনে মনে, ডিপ্রেশনে শেষ। সুস্থ হয়েছে? হেপাটাইটিস যাওয়ায় সুস্থ হয় নাই। তাহলে একজন মানুষের আত্মিক প্রশ্ন, ফিলোসফিক্যাল থার্স্ট মিটতে হয় সুস্থ হইতে গেলে। একজন মানুষের মেন্টাল থার্স্ট মিটতে হয়। একজন মানুষের ইমোশনাল স্যাচুরেশন আসতে হয়। ফিজিক্যাল কমপ্লিটনেস লাগে। সর্বোপরি ফ্রিডমের প্রয়োজন পড়ে, স্বাধীন, মুক্ত, ইউনিফাইড উইথ গড, ইউনিফাইড উইথ ট্রুথ। তো এই যে ট্রুথের মতো একটা জায়গার সাথে আমার ইউনিফাইড হতে হচ্ছে, গডের মতো একটা জায়গার সাথে আমার ইউনিফাইড হতে হচ্ছে, এবং সর্বোপরি আমাকে স্বাধীন হতে হচ্ছে। এটারে যদি আপনি এর একটা পয়েন্ট বাদ দেন, আপনি প্রকৃত সুস্থতা জিনিসটা বুঝে নিবেন। প্রকৃত সুস্থ আপনি করতেও পারবেন না, আপনি হানিম্যানিয়ান হোমিওপ্যাথি করতে পারতেছেন না। এই কারণে হলিস্টিক অ্যাপ্রোচ, আমি পার্সোনালি কোনো বইপত্রে, মানে আমাদের টেক্সট বইগুলাতে লেখে না, কিন্তু আমি বলি এটা হোমিওপ্যাথির মূলনীতির একটা। আপনি যখন বলবেন যে আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, প্রত্যেকটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হলিস্টিক অ্যাপ্রোচ অনুসরণ করে। অনেকে সচেতন ভাবে বলে না যে আমি হলিস্টিক অ্যাপ্রোচ অনুসরণ করি। এবার আমি সচেতন ভাবে বলে দিচ্ছি, আপনারা যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তারা এই হলিস্টিক অ্যাপ্রোচকে অনুসরণ করেন। এইবার এইটা সম্বন্ধে ক্ল্যারিটি কতটুকু আছে, কতটুকু বুঝছেন আপনি?
কিংবা এটার মাপকাঠি মানদণ্ড কতটুকু আপনার কাছে ক্ল্যারিটি আছে? নিজের প্রশ্ন করেন। আসেন, এখন আর সময় নাই, আমি খুব সংক্ষেপে বলতেছি। আমাদের অন্য যে মূলনীতিগুলো আছে, সূক্ষ্মতম মাত্রা কতটুকু মাত্রায় সূক্ষ্ম হয়, কেন সূক্ষ্ম হবে, হ্যানিম্যান কি বলছেন, কেন সূক্ষ্ম হবে, হ্যানিম্যানের আইডিওলজি কি আছিল, একক মাত্রা কেন একক মাত্রা প্রযোজ্য হবে, কেন কেন তা বিজ্ঞান, কেন একক ওষুধ না দিয়ে একাধিক ওষুধ দিলে তা মূলনীতি বিরুদ্ধ বিজ্ঞানবিহীন হবে, কেন? ক্ল্যারিটিটা আছে আপনার কাছে? এই ক্ল্যারিটি কতটুকু আছে? প্রশ্নের উত্তর দিতে হবে নিজের কাছে নিজের। যখন কতটুকুতে একক মাত্রা হবে, এই বিষয়গুলা কেউ কইতাছে 50 মিলিসিমাল, কেউ কইতাছে সেন্টিসিমাল। একজন ব্যক্তি কইতাছে যে 50 মিলিসিমালই সব, হানিম্যান সর্বশেষ আবিষ্কার, ভুল তথ্য। 50 মিলিসিমাল হানিম্যানের সর্বশেষ আবিষ্কার না। হানিম্যান আরেকটা মাত্রা আবিষ্কার করছিলেন, প্রচার করতে পারেন নাই। যেহেতু তিনি আরেকটা মাত্রা আবিষ্কার করছিলেন, যারা খুব কট্টরপন্থী 50 মিলিসিমাল, তাদের আমি প্রশ্ন করতেছি, যেহেতু হানিম্যান আরেকটা মাত্রা আবিষ্কার করছিলেন, তার সাথে আপডেট প্রচারটা সপ্তম সংস্করণ লিখতে পারেন নাই। প্যারিস কেস বুকে সেই মাত্রার ব্যবহার লেখা আছে, কিন্তু ডিটেল নাই। এবার তাহলে 50 মিলিসিমাল তাদের যুক্তি মোতাবেক যে সর্বশেষ আবিষ্কারী যদি প্রকৃত সঠিক আবিষ্কার, মানে এইটাই যদি চূড়ান্ত আবিষ্কার হয়ে থাকে, তাহলে 50 মিলিসিমাল বাকি, তাহলে ওইটা আবিষ্কার করা লাগবে। হানিম্যান যেটা করছিলেন না, এটা হলো কট্টরপন্থী কথাবার্তা। আপনার বুঝতে হবে হ্যানিম্যান যারা শিখাইছেন, আমি ভবিষ্যতে এগুলো আলোচনা করবো, যে ইন্ডিভিজুয়ালাইজেশনের উপর ভিত্তি করে, এটা মূলনীতি, ইন্ডিভিজুয়ালাইজেশনের উপরে ভিত্তি করে সর্বনিম্ন, যে আমাদের আরেকটা মূলনীতি, যে রোগীর মধ্যে নিরুপদ্রবে কোনো ধরনের প্রবলেম সৃষ্টি না করে সর্বোচ্চ দ্রুত গতিতে বোধযোগ্য উপায়ে আরোগ্য করার জন্য যতটুকু মাত্রার প্রয়োজন পড়ে, তার একটা স্ট্যান্ডার্ডাইজেশন হ্যানিম্যান করে গেছিলেন, যে এতটুকু আমি ব্যবহার করে দেখছি যে ওকে, কিন্তু তোমরা সিদ্ধান্ত নিবে প্রত্যেকটা রোগী, যেগুলা আলাদা কথা। এইগুলা আমাদের চোখে পড়ে নাই বইলে এই কট্টর পন্থা আসে। এই কারণে আমাদের এই বোধটা, এই ক্ল্যারিটি গুলা না আসায় শুধু কট্টর পন্থা আসাটাই ভুল তা না, আমরা ঠিক উপযুক্ত জায়গায় উপযুক্ত কাজ করতে পারি না। আপনাদের একটা জিনিস আমি আজকে একটু দেখাই। জাস্ট 1 মিনিট, এত সময় নাই, এত সময় নাই। ওকে, খুব দ্রুত দেখাবো, পরে যদি কেউ চান আমি আপনাদের পরে দিব, কিন্তু এটা চাই না এটা ভদ্রলোকের আলোচনা, বাইরে আজারে পাবলিশ হোক, এটা আমি চাই না। আমার যে রিসার্চ পেপারটা গেছিল, আপনারা কতজন পড়ছেন আমি জানি না, কিন্তু এটা বাংলা এখন বর্তমানে হোমিওপ্যাথদের মধ্যে যারা খুব টপ ক্লাস হোমিওপ্যাথ আছেন বিশ্বজুড়ে, বা খুব গভীরভাবে হোমিওপ্যাথিতে পড়াশোনা করেন, তারা এই রিসার্চ পেপারটা পড়তেছেন এবং প্রশ্ন করেন। তার একটা প্রশ্ন সম্বন্ধে আমি আজকে বলতেছি, ফোরেন্সি নিয়ে আলাপ হইতেছে, তো এই কারণে সেখানে একজন, নাম টাম নাই করলাম, দেখবেনি আপনারা, একজন একজন হোমিওপ্যাথ প্রশ্ন করছেন, এবং সে যে প্রশ্ন করছেন কোনো ছাড় দিয়ে প্রশ্ন করেন নাই, খুব খুঁটায় খুঁটায় পড়ছে। ওইরা আমরা পড়তে পারবেন কিনা জানি না, জাত খালি বইলা যাই। প্রশ্ন করছে একটা জিনিস, যে এইরকম একটা ডেঞ্জারাস কেসে 200 পোটেন্সি কিভাবে প্রেসক্রিপশন হইলো, এবং শুধু 200 পোটেন্সি প্রেসক্রিপশন হয়েছে না, সেখানে প্রতিদিন দেওয়া হয়েছে ওষুধটা 200 পোটেন্সি। তার কথা হলো আমি বিরাট সারপ্রাইজ হয়েছি, আমার কোনো ছাড় টার দেয় নাই। মানে এটা একটু যে নরম করে কওয়া,
যে মানে আরেকটু ভালো মতো বললে পরে বলতে হয় যে সামান্য সৌজন্যতা বা ভদ্রতা প্রদর্শন করে বলা তা না, সে এত সারপ্রাইজ হয়ে গেছে যে সে এই যে 2 লাইনের মধ্যে লিখছে কোন ধরনের নমনীয়তা বাদ দিয়ে, সুন্দরভাবে বললে বলতে হয় নমনীয়তা নাই, তার কথার মধ্যে কোনো নমনীয়তা নাই। এর একটা করছে সে, তার কাছে আমি এক খাবারে রুলস টুলস ভাইঙ্গা খিস করে ফেলছি, আইডিয়াতে তার আসছে এটা। ও লাইক চেঞ্জ হইতেছে। তো তার আমি এক্সপ্লেনেশন দিলাম যে কেন 200 পোটেন্সি প্রেসক্রাইব করা হয়েছে এবং কেন মানে এই ডেজে ধরছে সে তো গাগো হোমিওপ্যাথ, কিভাবে পড়ছে পেপারটা, কেন প্রতিদিন দেওয়া হয়েছে। তারপরে তার যে রেসপন্স ওটার পরে তা হচ্ছে এইটা। আমি খুব দ্রুত বলে যাই, কইতাছে যে আমি ডক্টর তোমার কাছে মানে মারিয়া তো পাঠাই দিছিল আমাদের যে কোঅর্ডিনেটর, এবং ডক্টর মাহমুদের কাছে আমি কৃতজ্ঞ, আমি আবারও ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় কথা তার ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা সাংঘাতিক তাৎপর্যপূর্ণ এবং সহায়ক। এবং আমার একটা রুগীতে আমি জানি যে আমার কি করতে হবে, কেসটা হলো মায়োলোফাইব্রোসিসের। এখন আমি বুঝতে পারছি যে সেই রুগীতে আমার কি করতে হবো। আমি আবারও ডক্টর মাহমুদের চিন্তাশীলতারে ধন্যবাদ জানাইতেছি এবং আমার এটা বিরাট সহযোগিতা করছে। এইবার নমনীয়তার অভাব নাই, ভদ্রতা বোধের অভাব নাই, সৌজন্যের অভাব নাই। এইবার তিনি এটা উল্লেখ করলাম কেন, দেখেন আজকে হোমিওপ্যাথি হয়ে গেছে 250 বছর। এইবার তার কাছে খুলছে যে এখানে পোটেন্সিটা এইভাবে প্রয়োগ করা যায়। এইবার তার কাছে খুলছে, পরিষ্কার হয়েছে যে এই ধরনের ডিফিকাল্ট কেস আমি এইভাবে ম্যানেজ করাটা সবচেয়ে মোস্ট সুইটেবল। এই পোটেন্সির এই সিস্টেমটা সিদ্ধান্ত নিতে আমার 5 বছর লাগছিল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে। যাই হোক, তার চিন্তার মধ্যে এটা পরিষ্কার হয়েছে। আমি কি করছি, কে 50 মিলিসিমাল করে, কে সেন্টিসিমাল করে, কেরা কি কচু গেছু করে, সব বাদ। আমার এই পার্টিকুলার রোগীতে আমার কি দরকার, কি এই পার্টিকুলার রোগীকে হানিম্যানিয়ান পদ্ধতিতে আরোগ্য করার জন্য আমার কিভাবে প্রয়োগ করতে হবে। হানিম্যান নিজেই কাম করতেন। হানিম্যানের জীবনের শেষের 50% কেস সেন্টিসিমাল, 50% কেস 50 মিলিসিমাল, 50 মানে কিছু কম আছে যেখানে আরো বিভিন্ন ধরনের পোটেন্সি তিনি অ্যাপ্লাই করছেন, ডেসিমালও অ্যাপ্লাই করছেন। তো যাই হোক, এটা আমি পোটেন্সির ব্যাপারে কত প্রায় এইভাবে বলতে গেলে প্রত্যেকটা জায়গার ব্যাপারে এই ক্ল্যারিটি গুলা, এই যে পরিচ্ছন্নতা, এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনি যখন, আমি বলবো না এক সময় আপনাদের শিখাবো তো অবশ্যই, আপনি যখন এই এই ব্যাপারগুলাতে ক্ল্যারিটি আসবো, ক্ল্যারিটি আমার যখন পোটেন্সির ব্যাপারে ক্ল্যারিটি আইছে তখন আমি এটা আমার মতো করে প্রয়োগ করতে পারতাছি। ক্ল্যারিটি যদি না থাকতো, ক্ল্যারিটি না থাকলে একটা পোটেন্সি থেকে আরেকটা পোটেন্সিতে কিভাবে যাবো ওটাও তো জানবো না। অথর্ব হোমিওপ্যাথ, অথর্ব মানে ফার্মাসিউটিক্যাল জ্ঞান আমার। তো যাই হোক, এই যে হোমিও ডাইজেস্ট বাংলাদেশে এই প্রসঙ্গগুলা উত্থাপন করে, এই প্রসঙ্গগুলার উত্তর প্রদান করে আমাদের শিক্ষার্থী। আমি সামনের বছর, এবার মাহফুজ ভাইয়ের সাথে বসতেছি, সামনের বছর আপনারা আমার চেহারাটা দেখেন নাই এখন পর্যন্ত, আমি দেখাই নাই, আমি এতদিন ধৈর্য ধরছি। এই বছর থেকে আমার চেহারাটা দেখবেন। আমি মাহফুজ ভাইয়ের সাথে বসতেছি, হয় ডাক্তার হবেন আমার সাথে, আমারে ছাড়াইয়া যাবেন, আমার সুনাম বাইরাবো যে আমার ছাত্র এইটা। আর না হইলে আমার দরকার নাই, আমি আলগা পরিশ্রম করুন না। আমার হাতে যে কয়জন থাকবো যারা এই পরিমাণ খাটতে রাজি থাকবো, শুধু তাদের নিয়ে আমি থাকবো। এরা 2 জন হোক, মইরা যাবো 2 জন ডাক্তার দুনিয়া চিনবো যে অমুক 2 জন ডাক্তার আছে, ডাক্তার শাহিদ মাহমুদের হাতে তৈরি। আমার যারা শিক্ষক আছেন, যতটুকুই আল্লাহ করাইছে তাদের সুনাম হয়েছে, আমি তাদের
কথা বলি, তাদের স্বীকৃতি দেই, তারাই আমার শিখাইছেন, বলছেন, তৈরি করছেন। আমার ছাত্ররাও তাই করবো। আমার আকাই না 50 জন আমার দরকার নাই। যারা পরিশ্রম করতে পারবেন না আজকের পরে ভাগেন, এটা আমার উন্মুক্ত ক্লাসের লাস্ট ক্লাস, কাজে আজকে এই কথাগুলো আমাকে বলতে হবে। এই যে বিশাল বিশাল একটা বিষয় আমি আলোচনা করলাম, এই জিনিসগুলা সারা বছর বইরা শিখতে হবে আমাদের। কঠিন পরিশ্রমের মাধ্যমে আমি আরো সামনে প্ল্যান করব, আপনাদের সবাইরে নিয়ে মিটিং করব, যেটা প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ আছে, এগুলা হাতে কলমে শেখার ব্যাপারে আমার কিছু নিজস্ব চিন্তাধারা আছে, যার জন্য কিছু প্ল্যাটফর্ম আমি অলরেডি তৈরি করে রাখছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে করার দরকার। এগুলো পরে আগে কয়জন থাকেন আন্তরিক, হার্ড অ্যান্ড সোল ট্রাই করা, হোমিওপ্যাথির জন্য নিবেদিত প্রাণ, ডেডিকেটেড কয়জন আছেন, এইবার আমি দেখব। আজাইরা পরিশ্রম আমি আর করতাম না। এই যে জিনিসগুলো আমি প্রশ্নগুলা করলাম, এই ক্ল্যারিটি গুলা না থাকলে আপনি অন্তত পক্ষে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে আসবে না, আপনি হোমিওপ্যাথি, সত্যিকারের হোমিওপ্যাথি করতে পারবেন না। আর এই ক্ল্যারিটি গুলা আমার স্টুডেন্টের থাকবে, যারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবে। আমার কাছ থেকে শিক্ষা নিতে হবে তাদের। ওই আকাঙ্ক্ষা যদি না থাকে এখনই ভাগেন, না হলে কয়েকদিন পর আমি খেলাম। তোরা পরিষ্কার মা বুঝবে আছে, আপনারা কি ফি দেন, বেতন দেন, ওগুলার জন্য আমি বসে রই নাই, ওগুলা আমি নেইও না, জানিও না। কাজেই টাকার জন্য আমি এটা করি না। এইবার আমার চাই, আমার এই কয়েকদিন আগে প্রশ্ন করছে যে 5 বছর ধরে যে পড়াইতেছেন কয়জন ডাক্তার হয়েছে, এই উত্তর দিন। তো এইবার আমি দেখবো আমার কয়জন ডাক্তার হয়েছে। তো আর যদি টিকা থাকেন, আমি চাই প্রত্যেকে থাকেন, আপনাদের খেদানের জন্য আমি এনে বসি নাই। এই পরিশ্রম গুলা, এই আকাঙ্ক্ষা টিকা না যে আমি 5 জন 2 জন বাইসা নিব, আমার যখন এক গুচ্ছ লোক থাকবো যারা সত্যিকারের হোমিওপ্যাথ, এবং প্রত্যেকের কাছে একদিনে 5টা করে রোগী যদি ভালো হয়, 100টা রোগী প্রতিদিন ভালো হইতেছে, আপনারা যদি আখিরাতের চিন্তা করেন সেটা তো অনেক বড় কিছু, সেটা নয় বাদ দিয়ে দিলাম। দুনিয়ার চিন্তা যদি করি, দুনিয়ার চিন্তাও যদি করি, এটা এর সাথে বড় সাকসেস আর কি আছে? আমি খালি শুনতেছি যে আমার আমার হাবিব রনির অমুক ক্যান্সার ভালো করে ফেলছে, আমার জুয়েল রোগ অমুক লিভার সিরোসিস ভালো করছে, আমার শামসুদ্দোহা অমুক অ্যাজমার রোগী ভালো করে ফেলছে, সে দোয়া করছে। আমার আবার যে খালি পোলা মানুষের নাম কইতেছে, মেয়ে মানুষের নাম কয় না, নাম তৈলে যেগুলা দেখতেছে এগুলা কইতেছি। যাই হোক, সবার কথাই বুঝেন আপনারা, এর নাম যেগুলা লেখা আছে আমি এটা কইতেছি। তো এটা আমি যখন প্রতিদিন ফোনে, আমার ডাক্তারি করা লাগবে না, আমি খালি ফোনে এটি শুনবো, আমার স্যাটিসফ্যাকশন এসে করবো। আর শুনবো অমুকে কেসি লেখবার পারে না, অমুকে পলিফার্মাসি করতেছে, আপনার কাছে বইরা যায় হোমিওডাইজেস্ট দিয়ে বাইরে যায়, অমুকে একটা পলিফার্মাসিস্ট গ্রুপের নেতৃত্ব দিতেছে, অমুকেও হোমিওপ্যাথিক বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়, তার প্রেজেন্টেশন দিতেছে। এগুলা যখন শুনবো তখন তার ভালো লাগবে না, স্বাভাবিক খারাপ লাগবে। এই কারণে এইবার বাছাই প্রক্রিয়া, আপনারা অনেকে আছেন যারা চাবেন থাকবা, তাদের থাকতে দেবো না যদি আমি এবার বৈশিষ্ট্য না থাকি।